দর্শক আইকন ভালো থাকুন এর পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। দর্শক, শীতকালে যে কয়েকটি শারীরিক লক্ষণ আমাদের সবচেয়ে বেশি ভোগায় তার মধ্যে অন্যতম হলো কাশি, খুশখুশে কাশি, কাশির সাথে কফ যাওয়া, জ্বর থাকা কিংবা শ্বাসকষ্ট হওয়া। শীতকালে এগুলো অতি সাধারণ লক্ষণ এবং এইসব কমপ্লেন নিয়ে রোগীরা চিকিৎসকদের কাছে অনেক বেশি আসেন। এখন যেহেতু শীতকাল চলছে, শীত থাকুক নাই বা থাকুক, কাশি কিন্তু আমাদের শুরু হয়ে গেছে এবং সে কারণে আমরা আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় নির্ধারণ করেছি যে নানান রকম কাশি, চিকিৎসা ও প্রতিরোধ। এই সংক্রান্ত যে কোনো প্রশ্ন আপনারা বরাবরের মতো আমাদেরকে করতে পারেন। আপনাদের জন্য রয়েছে আমাদের টেলিফোন নম্বরগুলো, যেগুলো স্ক্রিনে কিছুক্ষণ পর পর ভেসে উঠছে। পাশাপাশি রয়েছে আমাদের ওয়েবসাইট ভালো থাকুন .net, আরো রয়েছে আমাদের ফেসবুক পেজ বি হেলদি ভালো থাকুন। যে কোনো মাধ্যমে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দর্শক, আজকে আপনাদেরকে নানান রকম কাশি সম্পর্কে তথ্য দেওয়ার জন্য স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন খ্যাতিমান চিকিৎসক। চলুন একে একে পরিচিত হই ওনাদের সাথে। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি বারডেম জেনারেল হাসপাতাল এবং ইব্রাহিম মেডিকেল কলেজের বক্ষব্যাধি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেনের সাথে। দর্শক, আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন ঢাকা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর এম.এ. কাশেমের সাথে। দর্শক, আপনাদের জন্য রয়েছে দ্য ফ্রিডম অফ কন্ট্যাক্টিং উইথ আস ওভার টেলিফোন, আর আমরা আমাদের শুরু করছি অনুষ্ঠান আলাপচারিতা। আমাদের আলাপচারিতা শুনুন, আশা করি আপনাদের কাজে লাগবে। শুরুতেই ডক্টর দেলোয়ার এবং ডক্টর কাশেম, আপনাদেরকে আবার এক দফা স্বাগতম আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। আপনাকে দিয়ে আমি শুরু করি দেলোয়ার ভাই। সেটা হচ্ছে যে কাশি নানান কারণে হতে পারে, তবে সবচেয়ে বেশি যে কারণটা আমরা সন্দেহ করি সেটি হচ্ছে শ্বাসতন্ত্রের ফুসফুসের রোগগুলোকে। আপনি কি একটু আমাদের নামগুলো বলবেন যে কি কি কারণে ফুসফুসের কি কি রোগের কারণে কাশি হতে পারে? আচ্ছা, অনেক কারণে কাশি হতে পারে। এর মধ্যে সবচেয়ে কমন যেটা বেশি হয় সেটা হচ্ছে আপার রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন বা যে কমন কোল্ড, অ্যালার্জি জনিত কারণে আপার শ্বাসনালীর কাশি হতে পারে। এটা স্বল্পমেয়াদী হয় সাধারণত। আর দীর্ঘমেয়াদী কিছু কাশি হতে পারে, যেমন অ্যাজমা, সিওপিডি যদি রোগ থাকে, দীর্ঘমেয়াদী লাংসে কোনো সমস্যা থাকে সেটা হতে পারে। তো শীতের সময় সাধারণত সবচেয়ে বেশি কাশি হয়ে থাকে কমন কোল্ড বা অ্যালার্জির জন্য। কমন কোল্ডটার বাংলা কি? যে কমন কোল্ড যেটা ভাইরাল ধরনের ফ্লু ভাইরাল ইনফেকশন, যেটা আমাদের আপার শ্বাসনালীকে আক্রান্ত করে। এটা থেকে জ্বর হতে পারে, কারো কারো অল্প মাত্রায় জ্বর, নাক দিয়ে পানি পড়া, হাঁচি হওয়া এবং কাশি, কারো কারো গলা ব্যথা হতে পারে। আচ্ছা দর্শক, আমরা শুনলাম যে এখন যে সর্দি কাশি, সর্দি জ্বর বলে আমরা যে অসুখটিকে বর্ণনা করতে চাই আমাদের বেলায়, আসলে সেটিকে ইংরেজিতে কমন কোল্ড বলা হয়, ফ্লু, কখনো ইনফ্লুয়েঞ্জা, তাই না? আচ্ছা কাশিম ভাই, আপনার কাছে আমরা একটু জানতে চাই, সেটি হচ্ছে দর্শক, কাশি সব ক্ষেত্রেই কিন্তু শারীরিক অসুস্থতার লক্ষণ নয়। কোন কোন ক্ষেত্রে এটি একটি শরীরের প্রোটেক্টিভ রিফ্লেক্স। এটাকে একটু বুঝিয়ে দিবেন দর্শকদের। হ্যাঁ, কাশি আমাদের একটা শ্বাসতন্ত্রের জন্য একটা প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে প্রাকৃতিকভাবে তৈরি আছে। যেমন এখানে আমাদের রেসপিরেটরি কতগুলো এপিথেলিয়াম আছে, সে কতগুলো সিলিয়া বা কতগুলি মুভমেন্ট করার জন্য কতগুলো মাইক্রোভিরাই থাকে। সেই সিলিয়াগুলো মুভমেন্ট যখন হয়, আমাদের যখন ধুলা, বালি এবং অন্যান্য ক্ষতিকারক যে সমস্ত সাবস্টেন্স আছে বাতাসের সাথে আমাদের শরীরে প্রবেশ করলে ফুসফুসের ক্ষতি হতে পারে, তাদের কাছ থেকে মানে রক্ষা করার জন্য এই কাশিটা একটা প্রোটেক্টিভ মেকানিজম হিসাবে কাজ করে, যতক্ষণ পর্যন্ত না এটা আমাদের জীবন রক্ষায় অসহনীয় হয়, বেশি মাত্রায় রাখে। মানে অনাকাঙ্ক্ষিত কোনো কিছু যদি আমাদের শ্বাসতন্ত্রে ঢুকে পড়ে, সেটাকে বের করে দেওয়ার দায়িত্ব হচ্ছে কাশি, সেটা কাশি বের করে দেয়। এবং আরো মনে রাখবেন যে যদি কারো কাশি না থাকে, কফ রিফ্লেক্স আমরা যদি না থাকে, তার কিন্তু শ্বাসনালীতে খাদ্য ঢুকে যেয়ে কিন্তু ইনফেকশন করতে পারে। এবং এমন অভিজ্ঞতা নাই, আমি বলবো সবারই আছে, যে কখনো কোনো যদি খাবার সময় অবচেতন মনে যদি কোনো কিছু শ্বাসলে ঢুকে পড়েছে, দেখবেন যে সব একবার ভায়োলেন্টলি সব বেরিয়ে আসতেছে। তো এটা প্রতিরোধমূলক ব্যবস্থা শ্বাসনালীর জন্য। আমাদের শরীরেরই প্রতিরোধমূলক ব্যবস্থা হচ্ছে কাশি। কাশি না থাকলে কিন্তু আরেক বিপদ, এবং কোন কোন ক্ষেত্রে কাশি, তার মানে আমরা বুঝে নিলাম যে এটা একটা রিফ্লেক্স হিসেবে কাজ করে। এবং হাঁচি, জ্বর কোন কোন ক্ষেত্রে এরাও কিন্তু রিফ্লেক্স প্রোটেক্টিভ মেকানিজম, তাই না? আচ্ছা দর্শক, এখন যেটা হচ্ছে যে সর্দি, জ্বর এবং তার সাথে কাশি বেশিরভাগ মানুষের বেলায় এটা কমে যাচ্ছে, কিন্তু কারো কারো বেলায় দেখা যায় যে এটি পারসিস্ট করে যাচ্ছে। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, মাস পেরিয়ে যাচ্ছে, কিন্তু এই বিরক্তিকর কাশিটা কমছে না। এটা কেন হয়?
এটা 3 সপ্তাহের বেশি যদি কারো কাশি থাকে সাধারণত আমরা সেটা ক্রনিক কাফ বলি। এক্ষেত্রে দুইভাবে হতে পারে। একটা হলো যে ইনফেকশন যদি কারো আগে থেকে থাকে, কারো ফুসফুস যদি ক্ষতিগ্রস্ত থাকে, যেমন কারো যদি ক্রনিক স্মোকার হয় তাহলে তার ক্রনিক একটা ইরিটেশন সৃষ্টি হয়, সেটার জন্য কাশিটা যাবে না। অনেক সময় কিছু ইনফেকশন লাইক টিউবারকুলোসিস এবং কিছু ব্রঙ্কিকটিসিস এই ধরনের ইনফেকশন আছে। তাছাড়া ইনফেকশন ছাড়াও এক ধরনের কাফ ভেরিয়েন্ট অ্যাজমা বলতে একটা ব্যাপার আছে, যে অ্যাজমা মানেই অনেকের ধারণা যে শ্বাসকষ্ট হতেই হবে, হুইজিং বা শব্দ হতে হবে। অনেক সময় কিছু কিছু অ্যাজমা আছে যেখানে শ্বাসকষ্ট হয় না, প্রথম দিকে শুধুমাত্র কাশি। আপনি একটা বলছিলেন পোস্ট ইনফেকশাস কফ নামে একটা সমস্যা। এটা যেমন বলেছে যে দীর্ঘমেয়াদী কিছু শ্বাসনালীর প্রদাহ আছে বা রোগ আছে যেটার জন্য কাশি হতে পারে, অথবা স্বল্প মেয়াদীর কোনো কিছু রোগ আছে সেটার জন্য হতে পারে। তো কারা কারা দেখা গেছে যে রেসপিরেটরি ইনফেকশন হয়েছে, ইনফেকশন ভালো হয়ে গেছে, কিন্তু শ্বাসনালীর সংবেদনশীলতার জন্য এটা কারো হয়তো 2 থেকে 3-4 সপ্তাহ থাকতে পারে। ভয়ের কিছু নেই। তবে এটা মনে রাখতে হবে কাশি কিন্তু একটা উপসর্গ, কারিকীয় রোগ না। যদি এটা দীর্ঘমেয়াদী থাকে কারো, অবশ্যই কাশির কারণ বের করে চিকিৎসা নিতে হবে। দর্শক, আমরা জানলাম যে সব কাশি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, তবে সতর্ক হওয়া অনেক কিছু আছে। আপনাদের দিন, আপনাদের ফোন চলে এসেছে, আমরা ফোনটা নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আলমগীর বলছিলাম। জি ভাই, আসসালামু আলাইকুম। যে আমার প্রশ্ন হলো, আমার বয়স হলো 40 আমার ঘন ঘন কাশি থাকে, শ্বাসকষ্ট হয় না, আর কাশির জন্য আমি ওই টোফেন খাই আর হচ্ছে মনাস খাচ্ছি, কিন্তু এটা খেলে কমে যায় কাশি, আমার কোনো জ্বর নেই আর বংশগত কোনো হাঁপানি রোগ নেই। তো এই কাশির যে মাঝে মাঝে হয় আবার ওষুধ খেলে সেরে যায়, এইটা আসলে কি? আর একটা জিনিস জানতে চাই যে বাংলাদেশে তো অনেক বক্ষব্যাধি বিশেষজ্ঞ আছে, আমরা অনেক সময় বুঝতে পারি না যে কোন বক্ষব্যাধি বিশেষজ্ঞ মানে মেডিসিনের স্পেশালিস্ট বা শুধু বক্ষব্যাধিতে বিশেষজ্ঞ। তো দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় ভুলবশত মেডিসিন রোগের বিশেষজ্ঞের কাছে গিয়ে চিকিৎসা নেই। তো মেডিসিন বিশেষজ্ঞ বুঝেছি আপনার প্রশ্ন। আপনার প্রশ্নের উত্তর নিয়ে আমরা আসছি। 2টি অংশ দিয়েছেন, আমি প্রথম অংশের জন্য আপনার কাছে আমার কতগুলো তার কাছে প্রশ্ন আছে, সে স্মোকার কিনা, এটা একটা জিনিস। তবে যেহেতু টোফেন খেলে কমে যায়, মানে যে একটা বলেছে কিরোটিফেন খেলে কমে যায়, মনে হচ্ছে এটা অ্যালার্জিজনিত একটা কাশি। এবং এটা অ্যালার্জিজনিত কাশি হলে যেটা হয় দীর্ঘমেয়াদী একটা শ্বাসনালীর প্রদাহ হয়, এই প্রদাহের জন্য কাশিটা থাকে, এবং যখন প্রদাহটা কমে যায় ভালো হয়ে যায়। যখনই আবার সে এই ধুলাবালি যেটা ট্রিগার ফ্যাক্টর বা উত্তেজক আমরা বলি সেটা এক্সপোজড হয়, সে আবার কাশিটা হয়। তো এটার জন্য যেটা দরকার দীর্ঘমেয়াদী একটা শ্বাসনালীর প্রদাহ কমার ওষুধ, যেটা পাওয়া যায় বাজারে, মন্টেলুকা জাতীয় ওষুধ, যেটা প্রদাহ কমিয়ে দিবে সেই ধরনের ওষুধ নেওয়া উচিত এবং দীর্ঘমেয়াদী, এবং ডাক্তাররা বলে দিবে কখন তার ওষুধ বন্ধ করতে হবে। আচ্ছা, আমরা শুনলাম আপনার কাছে। দ্বিতীয় যে অংশটি উনি প্রশ্ন করেছেন, যে ভাই আপনার প্রশ্নটাকে আমি আবার একটু সবার জন্য রিপিট করছি, যে বক্ষব্যাধির সমস্যা হলে কার কাছে যাবে? বক্ষব্যাধি স্পেশালিস্ট আর মেডিসিন স্পেশালিস্টের কাছে যাওয়া কি ভুল করে যাওয়া? এখন একটা সমস্যা হয়, আমাদের দেশের মানুষ প্রথমেই একজন ডাক্তার নিজে সিলেক্ট করে একটা বিশেষজ্ঞের কাছে চলে যায়। এটা যদি বেটার, তার যদি কোনো সমস্যা হয়, বুকে কোন কারণে সমস্যা, রোগী হয়তো ভুল অ্যানালাইসিস করতে পারে, এজন্য তাকে মেডিসিন বিশেষজ্ঞের যেতে পারে সে। তারপর উনি দেখে যদি মনে করে এটা একটা বক্ষব্যাধির সমস্যা, এটা কোনো সিম্পল সমস্যা ডিল করবে, এমন যদি হয় যেটা বক্ষব্যাধি বিশেষজ্ঞ স্পেশালিস্ট কেয়ার থাকা উচিত, তার কাছে রেফার করতে পারেন। অনেক সময় হৃদরোগজনিত সমস্যাও বুকে সমস্যা হিসেবে আসতে পারে, সেই জন্য অনেক সময় ভুল করে অনেকে দেখা যায় একটু ব্যথা হয়, পেটের নিচে ব্যথা হয়, সে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের সাথে চলে গেল, দেখা গেল তার অনেক কিছু হয়ে গেল, এন্ডোস্কোপি হয়ে গেল, তার বাই দিস টাইম তার হার্টের অসুখ হয়ে গেল। এই জন্য প্রথমে একজন জিপি ফলোড বাই মেডিসিন বিশেষজ্ঞ গেলে তারপর তিনি সুবিবেচনা করে চিকিৎসা দিবেন বা সংশ্লিষ্ট বিশেষজ্ঞের কাছে রেফার করবেন। এটাই নর্ম হওয়া উচিত। সারা বিশ্বে এটাই হয়ে আসছে, যেটা উপকৃত হচ্ছে। আপনারা রেফারেল সিস্টেমকে গুরুত্ব দিচ্ছেন। আচ্ছা, আমরা শুনলাম দর্শক কার কাছে গেলে ভালো হবে সেটা। দর্শক, কাশি যেমন আমরা পরিচিত একটা লক্ষণ বা উপসর্গ, সেরকম কাশিজনিত একটি অসুখ, সেটি হচ্ছে ব্রঙ্কাইটিস। ব্রঙ্কাইটিসের নাম শুনিনি এমন মানুষের সংখ্যা কম আছে। তো একটু বলবেন যে ব্রঙ্কাইটিস শব্দটা কি ধরনের রোগ? জি, এটা ক্রনিক ব্রঙ্কাইটিস মানে শ্বাসনালীর প্রদাহ, ক্ষুদ্র ক্ষুদ্র যে শ্বাসনালীগুলো আছে সেগুলো ফুলে যায়। এটা সাধারণত যে কোনো ইনফেকশন হতে পারে, তবে ক্রনিক ব্রঙ্কাইটিস সাধারণত স্মোকার যাদের তাদের বেশি বা ইনফেকশনের জন্য হতে পারে। এটা স্বল্পমেয়াদী এবং স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী। এটা সাধারণত স্বল্পমেয়াদী ইনফেকশন সাধারণত 4 সপ্তাহ 3 থেকে 4 সপ্তাহের বেশি হয় এবং অ্যান্টিবায়োটিক খেলে এটা কমে যায়। কিন্তু কারো কারো যদি এটা দীর্ঘমেয়াদী থাকে এবং যদি স্মোক করে, সেক্ষেত্রে ক্রনিক ব্রঙ্কাইটিস নিতে হতে 4 সপ্তাহের বেশি কাশি পারসিস্ট করতে পারে, এবং এটা যদি প্রতি বছরই হয় এবং 3 থেকে 4 মাস থাকে, তখন এটা ক্রনিক ব্রঙ্কাইটিস হতে পারে। জি দর্শক, একটু আগে ডাক্তার কাশেম বলছিলেন যে সব হাঁপানি
শ্বাসকষ্ট আকারে প্রকাশ পায় না। কিছু কিছু হাঁপানি রয়েছে যেগুলো শ্বাসকষ্ট আকারে না কিন্তু কাশি আকারে প্রকাশ পায়। আপনি কি একটু আবার বলবেন এই প্রেক্ষাপটে? ধন্যবাদ। জি, কিছু কিছু অ্যাজমা যেমন 4টা লক্ষণ, একটা হলো কাশি, একটা হলো বুক চেপে যাওয়া, শ্বাসকষ্ট অথবা বুকে শব্দ হওয়া। তো কোনো কোনো ক্ষেত্রে একজন রোগীর 4টা লক্ষণই থাকতে পারে। কিছু কিছু রোগী আসতে পারে যাদের শুধুমাত্র কাশি এবং ড্রাই কাফ এবং কাশি হয়। অনেকের ধারণা কাশি এবং কফ ডিফারেন্ট জিনিস, তাও না। কফ জাস্ট ইংরেজি শব্দ, কাশি বাংলা শব্দ। কাশি এবং কফ সমার্থক এবং সেক্ষেত্রে শ্বাসকষ্ট না হয়েও অ্যাজমা হতে পারে। ওটাকে একটা বিশেষ ভ্যারাইটি বলি আমরা, এটা কাফ ভেরিয়েন্ট অ্যাজমা। এটা আসলে একটা অ্যাজমার একটা রেগুলার আর একটা ভিন্ন নাম। তো এই ক্ষেত্রে চিকিৎসা পদ্ধতি রোগ নির্ণয় করা অনেক সময় একটু কঠিন হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞ তত্ত্বাবধান ছাড়া অনেক সময় এটা অ্যাজমাকে নিশ্চিত করা কঠিন হয়ে যায়, যেখানে কিছু মাত্র কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে পারি এবং চিকিৎসার ধরন অনেকটা কাছাকাছি এবং তাকে লম্বা সময় প্রতিষেধকমূলক ওষুধ, একটু আগে দাদা যেটা বলেছি মন্টিলুকাসিড ওষুধ এবং অনেক সময় স্টেরয়েড দীর্ঘ সময় চালানো রাখতে পারে এই ধরনের ক্ষেত্রে। আচ্ছা দর্শক, আমরা শুনলাম যে সব হাঁপানিতে যে শ্বাসকষ্ট হবে তা না, কাশি আকারেও সেটা প্রকাশ পেতে পারে এবং দীর্ঘমেয়াদী কাশি কমছে না, এটাকে হাঁপানি জনিত কিনা সেটাও আপনাদের একটু ভেবে দেখা দরকার। আপনাদের একটা ফোন নিচ্ছি। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। জি, আমি চাঁদপুর থেকে, আমার নাম মামুনুর শিকদার। শিকদার ভাই বলুন প্লিজ। আমার সমস্যা হলো আমার সবসময় কাশি থাকে, মানে খুশখুশে কাশি, মানে কাশির সাথে সাথে গলায় কফ আছে সামান্য সামান্য, কিন্তু কাশিটা দীর্ঘক্ষণ থাকে। জি, কেন এটা হচ্ছে? কেন কফ পরীক্ষা করিয়েছি কিন্তু ডাক্তার বলতেছে ব্রঙ্কাইটিস। এখন এটার জন্য সুনির্দিষ্ট ডাক্তার সাহেবের কাছে কোনো ঔষধ আছে? আপনি কি সিগারেট খান? আমি প্রশ্নটা করছি। জি না, আমি ধূমপান করি না। জি, এটা কি সারা বছরই থাকে নাকি মাঝে মাঝে থাকে, মাঝে মাঝে ভালো হয়ে যায় আপনার? সব সময় থাকে, তবে যখন কাশিটা হয় তখন দীর্ঘক্ষণ থাকে। রাতে কাশি বা দিনে কাশি এরকম কোন আছে? কাশি দিনের বা রাতে বেশি হয় এরকম কোনো কিছু আছে? ঘুমের সমস্যা হচ্ছে কাশির জন্য? হ্যাঁ, কাশিটা বেশিরভাগ সময় রাত্রে হয়, তবে সব সময় থাকে কাশিটা। আচ্ছা, বুকে কোনো আওয়াজ পাওয়া যায়? কোনো বাঁশির মতো কোনো আওয়াজ পাওয়া যায়? জি না, মুখে এমনি কোনো পাওয়া যায়। শুনুন আপনার প্রশ্ন। আচ্ছা, তো এটা এই ধরনের কাশিতে আসলে যদি দীর্ঘমেয়াদী থাকে তাহলে সেটা কারণ বের করতে হবে যে এটা অ্যাজমা কিনা, কমপ্লিমেন্ট অ্যাজমা কিনা, সিওপিডি বা ক্রনিক ব্রঙ্কাইটিস কিনা সেটা দেখতে হবে, বা ব্রঙ্কিটিস কিনা সেটাও দেখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ কারণ আছে কাশির, যেটা রিফ্লাক্স, গ্যাস্ট্রোজের রিফ্লাক্স, কারণ আছে, সেটা কিনা সেটাও দেখতে হবে আমাদেরকে। আচ্ছা, যেহেতু দর্শক প্রসঙ্গটা চলেই আসলো যে কাশির সব কারণ যে বুকে তা কিন্তু নয়, কাশির কিছু কিছু কারণ পেটেও থাকতে পারে, যেটা একটু আগে বললেন যে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ নামে একটা অসুখ রয়েছে। শুনুন এই সম্পর্কে বিস্তারিত। জি, আমাদের গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যেটা অ্যাসিড রিফ্লাক্স হয় স্টমাক থেকে খাদ্য নালীতে, মানে ইসোফেগাস পর্যন্ত চলে আসে, যেটা আমাদের অ্যাসিড রিফ্লাক্স হয়। এই রিফ্লাক্সের কারণেও কাশি সৃষ্টি হতে পারে, এটাকে আমরা বলি যে জার্ড ইনডিউসড অ্যাজমা। তো সেটার জন্য চিকিৎসার জন্য কনভেনশনাল যে শ্বাসনালীর যে অ্যাজমা চিকিৎসা দেওয়া, তার এটা ক্ষেত্রে ব্যতিক্রম হলো এখানে অবশ্যই আমাদের কিছু প্রোটন পাম্প ইনহিবিটর যত ওষুধ, মানে গ্যাস অ্যাসিড কমানোর জন্য পাশাপাশি কিছু ওষুধ আছে, যেমন ডমপেরিডন গ্রুপের কিছু ওষুধ ব্যবহার করি। এবং এটার পাশাপাশি আমাদের খাদ্যাভ্যাসের কিছু পরিবর্তন। কেমন পরিবর্তন? যেমন আমাদের ফ্যাটি ফুড অ্যাভয়েড করা, অ্যাসিডিটি যেগুলো বেশি হয় সে ধরনের ফুড অ্যাভয়েড করা, অতিরিক্ত স্পাইসেস অ্যাভয়েড করা, লাইফস্টাইল মেনটেন করা, ওবেসিটিটা বা মোটা হওয়ার প্রবণতা থেকে নিজেদেরকে রক্ষা করা, নিয়মিত ব্যায়াম করা, খাবারের সাথে সাথে না ঘুমানো, খাবার পরপরই ঘুমিয়ে না পড়া এবং ঘুমানোর সময় হেড আপ একটু উঁচু করে রাখা, এই ধরনের কিছু নিয়ন্ত্রণ মানলে সেটা হচ্ছে। দর্শক, তার মানে এটা বোঝা গেল যাদের অ্যাসিডিটির প্রবলেম রয়েছে তাদেরও কাশির সমস্যা হতে পারে। আপনার কাশি সে কারণে হচ্ছে কিনা সেটি চিকিৎসকের পরামর্শ নিয়ে একটু অ্যাসেস করে নিন। দর্শক, যারা ধূমপান করছেন তাদের জন্য কি সুসংবাদ না দুঃসংবাদ বলবো, তাদের একটা লক্ষণ হচ্ছে গিয়ে খুশখুশে কাশি। ধূমপান করবেন এবং সাথে খুশখুশে কাশিও পারসিস্ট করে যাবে। এটা সম্পর্কে কি একটু বলবেন? হ্যাঁ, কারণ সেটা যারা ধূমপান করে না শান্ত কাশিকে তারা কিন্তু সবসময় এটা খেয়াল করে না যে কাজ ধূমপান করলে কাজ হতেই পারে, কিন্তু এই ধূমপানের জন্য তার দীর্ঘমেয়াদী শ্বাসনালী যে ক্ষত হচ্ছে সেটা কিন্তু দুটার পর না। কি ক্ষত? এটা হলো ক্রনিক ব্রঙ্কাইটিস হয়, এবং কারো যদি ক্রনিক ব্রঙ্কাইটিস বা সিওপিডি যেটা বলি, সেটার অন্যতম কারণ হচ্ছে এই ধূমপান। এইটার কারণে কিন্তু প্রায় বাংলাদেশের মতো জায়গায় 70 লাখের লোক আছে, 70 লাখ, প্রায় 7 মিলিয়ন যারা সিওপিডিতে ভুগতেছেন। এবং এই যারা সিওপিডি তাদের 90% এই স্মোকিং হিস্ট্রি থাকে। এবং এটা প্রতিরোধ করার সবচেয়ে বড় উপায় হচ্ছে সিগারেট বন্ধ করে দেওয়া, স্টপ স্মোকিং।
আচ্ছা দর্শক, স্টপ স্মোকিংটা আমরা সবসময় বলি, তারপর স্মোকিং স্টপ হয় না, সবার ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে হয়। দর্শক, খুশখুশে কাশি যাদের রয়েছে ধূমপানজনিত, তাদের বেলায় একটা অ্যালার্মিং সাইন হচ্ছে কখনো যদি এই খুশখুশে কাশির ধরনটা পরিবর্তন হয়ে যায়, তখন কিন্তু একটা আতঙ্ক হওয়ার মতো ঘটনা ঘটে। হ্যাঁ, যেমন কাশি নিয়মিত যদি খুশখুশে কাশি হয়, একটু আগে ডক্টর দাদার ভাই যেটা বললেন, কোন স্মোকাররা কাশিটাকে খুব একটা গুরুত্ব দেয় না, এবং আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি স্বীকারও করতে চায় না। ডক্টর জিজ্ঞাসা কাশি তো হবেই, বাট যখন কাশির নেচার চেঞ্জ হয়ে যায়, বিশেষ করে যখন কাশিতে রক্ত আসে কখনো, তখন একটা অ্যালার্মিং সিম্পটম পেশেন্ট অবশ্যই ডাক্তারের কাছে আসে। সেটা অনেক সময় টিউবারকুলোসিস, ইভেন লাং ক্যান্সার বা অন্যান্য কিছু ইনফেকশন আছে, যেমন লাং অ্যাবসেস, এই ধরনের মানে কঠিনতম রোগের লক্ষণ হতে পারে। কাশির সাথে রক্ত, আপনি বললেন টিউবারকুলোসিস কিংবা ফুসফুস ক্যান্সার, আর কি কারণে হতে পারে? এছাড়াও ব্রঙ্কিটিস নামে একটা রোগ আছে, এটা খুব ঘন ঘন কাশি হয় এবং কাশির সাথে অনেক কফ যায়, কফের দুর্গন্ধ হতে পারে এবং সাথে রক্ত আসতে পারে। তাছাড়া লাং অ্যাবসেস হয়ে যায়, এমনকি হার্টের রোগের ক্ষেত্রেও কাশিতে রক্ত আসতে পারে। মাইট্রাল সেলসিস নামে একটা রোগ আছে, বাত জ্বর হয়ে সেখান থেকে হার্টে ভাল্ভ ড্যামেজ হয়ে সেখান থেকে কাশিতে রক্ত আসতে পারে। অনেক সময় লাংস নরমাল থাকা সত্ত্বেও ওই দিকেও নজর দেওয়া লাগে, ক্লিনিক্যাল এক্সামিন করতে হয়। দর্শক, আমরা শুনলাম কাশিতে রক্ত যাওয়ার কারণগুলো কি কি। কাশির সাথে প্রচুর পরিমাণ কফ যাওয়া, এটাও কিন্তু একটা সাধারণ লক্ষণ। কাশির সাথে কফ যাওয়ার কারণগুলো কি কি কিছু তো শুনলাম। যেমন লাং অ্যাবসেস হতে পারে, ফুসফুস দিয়ে ফোড়া হয়ে যায়, একটা হতে পারে ব্রঙ্কিটিস নামে বললেন, যে লাংস ফুসফুসে কিছু জায়গা আছে যেখানে তাদের নর্মাল আমাদের শ্বাস নালে যেটা আছে সেটার কাঠামোর পরিবর্তন হয়ে ওখানে মানে কফ জমে যায়, সেটার জন্য নিউমোনিয়ার জন্য অনেক সময় মানে কফ হতে পারে। আরো কিছু বড় ধরনের আচ্ছা, আর যেটা পপুলার যে 3 সপ্তাহের বেশি যদি কাশি ও কফ থাকে তাহলে যক্ষা আছে কিনা সেটা পরীক্ষা করে। তাই বলে আবার সবার যক্ষা হয় না, সবাই দেখা যায় 3 সপ্তাহের বেশি কাশি হলে অনেক রোগী কফ পরীক্ষা করে চলে যায় আমাদের কাছে, আতঙ্কটা ওখানে বেশি থাকে। আমরা দেখেছি অনেক ক্ষেত্রে এখানে অ্যাজমা থাকে, তার সিওপিডি থাকে এবং অন্যান্য অসুখও থাকতে পারে। কাশিতে একবার রক্ত আসা বা 3 সপ্তাহের বেশি কাশি হওয়া মানেই যক্ষা না। আচ্ছা, এটা দর্শক, আপনাদের আরেকটা ফোন আছে, ফোনটা নিয়ে নিই আমরা। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি টিভিতে দেখছিলাম নানা রকম কাশি, যদিও আমার বাচ্চা প্রতি কথা বলতে চাচ্ছিলাম। আমার বাচ্চা 10 বছর 4 বছর 2 মাস, তা মাঝে মাঝে এরকম কাশি হয়। জি, কাশি তখন দেখা যাচ্ছে কি মানে প্রচুর ঘামে এতটাই ঘামে যে ঘামতে ঘামতে সে অনেক সময় কাশিটা বসে যায় বা কফ হয়, বোঝা যায় যে কফ হচ্ছে। এবং তার জন্য কিন্তু আমি যে আগে একজন কনসাল্ট যে বা তাকে আমি দেখানোর পরে আমি তাকে নেবুলাইজারটা করি। নেবুলাইজারটা যেহেতু ডাক্তার কাছে গেলেই বলে কাশি থাকলে তাদেরকে যে টোফেন, প্লাজমা এই ধরনের ওষুধ দেন এবং নেবুলাইজ করতে বলেন। আমি বাসাতে কিনে নিয়েছি মেশিনটা। এখন আমার প্রশ্নটা হচ্ছে যে সবসময় তো ডাক্তার কাছে শুনে যাওয়ার মতো সুবিধা হয় না আমাদের, তখন দেখা যাচ্ছে যে বাসায় কাশি আছে বা কষ্ট ভিতরে কাশি নাই কিন্তু ভিতরে কষ্ট বোঝা যাচ্ছে। আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্ন, বুঝতে পেরেছি পারবো কিনা এবং কিভাবে একটু এটা কি আসলে স্বাস্থ্যসম্মত কিনা এবং কি আছে কিনা আমরা বুঝতে পেরেছি। আমরা এটাও বুঝতে পেরেছি যে আপনার বাচ্চা দ্রুত বড় হয়ে যাচ্ছে, 13 বছর 2 মাস বয়স, এবং এখনো আপনি আপনার বাচ্চার জন্য অনেক কনসার্ন। আমরা আপনার এই প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব কিছুক্ষণ পরেই। আমাদেরকে নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি, আপনি কোথাও যাবেন না, স্টে টিউনড উইথ আস। আবারও আপনাদের এক দফা স্বাগতম। আমাদের আজকে অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে নানান রকম কাশি, চিকিৎসা ও প্রতিরোধ, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দুজন খ্যাতিমান বিশেষজ্ঞ চিকিৎসক, ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন বারডেম জেনারেল হাসপাতাল থেকে এসেছেন, এবং আছেন ডাক্তার এম এ কাশেম এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। বিরতির ঠিক আগেই একজন বোন ফোন করেছিলেন এবং তার বাচ্চার কাশি নিয়ে তিনি তার উদ্বেগ প্রকাশ করছিলেন। শুনুন সেই উদ্বেগ কিভাবে কাটাতে পারেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকরা। প্লিজ বোন, আপনি একটু আগে যে প্রশ্নটা করেছিলেন যে আপনার বাচ্চার সারা বছর কাশি থাকে, আপনি হয়তো বা টিফিন জাতীয় কিছু ঔষধ, এই ধরনের ওষুধে কিছুটা প্রতিকার পাচ্ছেন। আমরা যতটুকু শুনেছি এই রোগটা এটা অ্যাজমা, আপনার বাচ্চার অ্যাজমা, বাচ্চাদেরও অ্যাজমা হতে পারে এবং সেটার সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদী চিকিৎসা দরকার। আপনি বিশেষজ্ঞ ডাক্তার দেখান, আপনার বাচ্চার কিছু পরীক্ষা নিরীক্ষা লাগবে, খুব অল্প পরীক্ষা, এবং সেগুলো করে আমরা নিশ্চিত হতে পারবো এটা ব্রঙ্কিয়াল অ্যাজমা কিনা, এবং সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী চিকিৎসা বিশেষ করে ইনহেলার জাতীয় ওষুধ লাগতে পারে। এই প্রসঙ্গে একটু বলি, অনেকের ইনহেলার নিয়ে একটা ভীতি আছে যে এত অল্প বয়সে দেওয়া যাবে কিনা এবং দিলে সারা জীবন দিতে হবে কিনা। আসলে ইনহেলার সারা জীবন দিতে হবে এমন কোনো নিয়ম নেই।
কম বয়সে অ্যাজমা হলে এটা মোটামুটি কম সময় ভালো হয়ে যায়। সো এটা আপনার জন্য সুযোগ। আপনার বাচ্চা 13 বছর অলরেডি বড় হয়ে যাচ্ছে, সুতরাং আপনি দ্রুত দীর্ঘমেয়াদী চিকিৎসার আওতায় বাচ্চাকে নিয়ে আসবে, এই বাচ্চা সম্পূর্ণ সুস্থ হবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা দর্শক, বাচ্চাদের প্রসঙ্গ যেহেতু আসলোই, বাচ্চাদের কাশির কিন্তু বেশ কিছু কারণ রয়েছে, তার মধ্যে হাঁপানি বা অ্যাজমা আমরা শুনলাম, আর কি কি কারণ থাকতে পারে একটু বলবেন? ব্রঙ্কোলাইটিস, রেসপিরেটরি ইনফেকশন, এটা আরো বেশি কমন। ব্রঙ্কিওলাইটিসটা কি? এটা খুব শুনি আমরা না। ক্ষুদ্র ক্ষুদ্র শ্বাসনালী আছে, মানে বিভিন্ন ধরনের, আপনি জানেন যে বিভিন্ন শ্বাসনালী অনেকগুলা সেগমেন্ট আছে। ক্ষুদ্র শ্বাসনালী যখন ইনফেকশন হয়, সেটা ইনফেকশন এবং ফুলে যায়, ফুলে যে এটা রাস্তাটা শুরু হয়ে যায় এক ধরনের, এটা বিভিন্ন সিনসিরিয়াল ভাইরাস, এক ধরনের ভাইরাস, সেটা দিয়ে হয়। সেটার জন্য উপসর্গ শ্বাসকষ্ট, কাশি, আর বুকে আওয়াজ। বাবা মারা ভয় পাচ্ছেন, একটু ভয়টা কাটান না, এটা আসলে অ্যাজমা না, এটা চিকিৎসা নিলে সেরে যাবে। চিকিৎসা নিলে সেরে যাবে, দীর্ঘ সময় লাগবে, কিন্তু এটা সেরে যাবে। আচ্ছা দর্শক, আমরা শুনলাম বাচ্চাদের একটা অসুখ ব্রঙ্কিওলাইটিস, ভয় পাবার কিছু নেই, বেশিরভাগ ক্ষেত্রে এটি সেরে যায়। দর্শক, আবার এই যে আরেকটি রোগের নাম আমরা আজকাল বেশি বেশি করে শুনছি, তার নাম হচ্ছে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা ক্রনিক ব্রঙ্কাইটিস। আমরা আগে শুনতাম যে হাঁপানিতেই নাকি শ্বাসকষ্ট হয়, আজকাল শুনি সিওপিডিতেও নাকি শ্বাসকষ্ট হয়। একটু আগে আমাদের বিশেষজ্ঞরা বললেন এর অন্যতম কারণ হচ্ছে ধূমপান, সিগারেটের ধোঁয়া। সিগারেটের ধোঁয়া ছাড়াও কিন্তু অন্যান্য ধোঁয়াতে সিওপিডি রোগ হতে পারে, এবং তার একটি অন্যতম কারণ হচ্ছে হাউস হোল্ড ধোঁয়া বা বায়োমাস ফ্লো। এটা আমি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। আমরা সাধারণত জানি যে ধূমপান করলে হয়, কিন্তু আমাদের দেখে গবেষণায় বা পরিসংখ্যানে দেখা গেছে বাংলাদেশে অনেক মহিলা আছেন, মা আছেন, বোনরা আছেন, যাদের সিওপিডি হচ্ছে, তাদের কখনোই সিগারেট খাননি। তখন দেখা গেল যে না, তারা যে রান্না করেন, যে এগুলো ইউজ করেন, উপকরণগুলো ইউজ করেন, লাকড়ির চুলা বা গোবর বা যেটা ইউজ করেন, যেটা যে বায়োমাস ফুয়েল বলি আমরা, যেটা সেইটার জন্য যে ডাস্ট গুলো আসে, সেটা শ্বাসনালী দ্রুকে কিন্তু তাদের প্রদাহ করে তাদের সিওপিডি করতে পারে। কাজে সতর্কতা, সতর্ক যেই রান্নার জন্য এইটা এরকম ধোঁয়া না ওঠে, এরকম চুলা ব্যবহার, যেমন ইলেকট্রিক অথবা গ্যাস, এগুলো ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আরো মানে অনেক সাইন্টিফিক, অনেক খোলামেলা না, যে চুলা আছে, যে এটা ধোঁয়াটা বেরোয় না, এমন অনেক চুলা আছে, মানে বৈজ্ঞানিকভাবে করা হয়েছে, সেটা ব্যবহার করতে হবে। সেটা ব্যবহার করলে হয়তো এই ধোঁয়াটা শ্বাসনালীতে যাবে না। কারণ আমাদের মা বোনরা রান্নাঘরে রান্না করেন একদিন দুদিন না, দিনের পর দিন, মাসের পর মাস, যুগের পর যুগ। সিওপিডি হয়ে গেলে এই রান্নার জন্য সেটা আমাদের জন্য কষ্টদায়ক। কাজে এটা একটা সমাধান বের করতে হবে আমাদের, যেটি কিছুটা আইডিয়া দিলেন আমাদের ডাক্তার দেলোয়ার। দর্শক, শুধুমাত্র যে এই রান্নাঘরের ধোঁয়া কিংবা সিগারেটের ধোঁয়া আমাদের ক্ষতি করছে তা না, আমাদের পরিবেশে মারাত্মক সব উপাদান ছড়িয়ে রয়েছে, যার কারণেও কিন্তু আমাদের কাশি এবং কাশি জাতীয় আরো অনেক সমস্যা হতে পারে। একটু কি বলবেন? আমাদের এখন আরবানাইজেশন বা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন অনেক বেশি হচ্ছে আমাদের দেশে, আমাদের জনসংখ্যা অনেক বেশি। এক ঢাকা শহরে দেখেন মানে পলিউশন অনেকগুলো বেড়ে গেছে, যে হারে ডাস্ট পার্টিকেল যাচ্ছে, এর মধ্যে অনেকগুলো টক্সিক ম্যাটেরিয়াল থাকে। লেড একটা অন্যতম টক্সিক ম্যাটেরিয়াল, সীসা। আমাদের ঢাকা শহরে সীসার মাত্রা অনেক গুণে বেশি, এবং ঢাকা সহ ইভেন ইন্ডিয়াতে দিল্লি শহরে কয়েকদিন আগে স্কুলগুলো কিন্তু শাটডাউন করে দিতে হয়েছিল এই মানে পরিবেশ দূষণের জন্য। এই জন্য শ্বাসকষ্ট রোগ, অ্যাজমা সহ, হাঁচি সহ অন্যান্য স্নায়ুতন্ত্রের রোগগুলো পর্যন্ত আক্রান্ত হতে পারে এই পরিবেশ দূষণের ফলে। সুতরাং আমি সবাইকে অনুরোধ করবো, প্রত্যেকে নিজের দিক থেকে যতটুকু করণীয় পরিবেশ দূষণের ব্যাপারে, এটাকে সব ঠিক রাখার ব্যাপারে আমাদের চেষ্টা করে যেতে হবে, তাই না? দর্শক, আমরা শুনলাম যে আমাদের পরিবেশ দূষণের কারণে আমরা নিজেরাই নিজেদের বিপদ থেকে নিয়ে আসছি, কাজেই সতর্ক সচেতন হতে হবে। আপনাদের আরেকটি ফোন দিচ্ছি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাইদ সিলেট থেকে বলতেছি। সাইদ ভাই বলুন প্রশ্ন। আচ্ছা, শীতকালে দেখতে আমার খুব বেশি খুচখুচি কাশি হয়, আবার শীতটা চলে গেলে কাশিটা চলে যায়, এই বিষয়ে আমি কি ধরনের প্রতিরোধ ব্যবস্থা নিতে পারি? শীতের দেশে থাকা যাবে না, এটা আমার মনে হচ্ছে যে সিজনাল একটা সম্পর্ক আছে, শীতের শুরু এবং শেষের দিকে, এটা সিজনাল অ্যাজমার সম্ভাবনা খুবই বেশি। সেক্ষেত্রে এই সময়টা থেকে এই সিজনাল অ্যাজমার যে চিকিৎসাটা সেটা নিতে হবে। আমার মনে হয় সেই জন্য যে কোনো একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ বা মেডিসিন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে এই সময়টা থেকে এটার প্রতিরোধের জন্য যে চিকিৎসাগুলো দরকার সেটা নিলেই ভালো থাকবে। আচ্ছা, তেমন জটিল কিছু না, তাই না? সিজনাল একটা সমস্যা, খুবই
দামি কথা আমরা শুনলাম, আশা করি আপনার উপকারে লাগবে। দর্শক, আমাদের অনেকের বাসায় বয়স্ক মানুষরা রয়েছেন, কেউ কেউ রয়েছেন শয্যাশায়ী, এবং যারা ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারছেন না, যাদের রিফ্লেক্স গুলো কমে এসেছে, দুর্বল হয়ে গেছেন, তাদেরকে খাওয়ানোর ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। শুইয়ে খাওয়াতে গেলে অসুবিধা হতে পারে, একটু বলবেন? আমাদের বয়স্ক মানুষ যাদের কাফ রিফ্লেক্স, প্রথমে যেটা বলছিলাম যে কাশিটা একটা আমাদের প্রোটেক্টিভ মেকানিজম, এটার ক্ষমতা কমে যায়। বিশেষ করে অনেক যাদের একবার স্ট্রোক হয়ে গিয়েছে, এই ধরনের পেশেন্ট এবং অন্যান্য দীর্ঘমেয়াদী অসুখে আক্রান্ত রোগীদের কাশি রিফ্লেক্স কম থাকার কারণে আমাদের খাবারটা ভুল ক্রমে শ্বাসনালীতে চলে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। খুব সাবধান। আমরা যখন খাই আমাদের এটা একটা অটোমেটিক রিফ্লেক্সের কারণে যদি কখনো কোনো খাবার শ্বাসনালীতে যাওয়ার উপক্রম হয়, সেটা কাশির মাধ্যমে বের হয়ে যায়। তাদের সেটা না থাকার কারণে শ্বাসনালীতে খাদ্য চলে যেতে পারে এবং এটার কারণে অ্যাসপাইরেশন নিউমোনিয়া নামে একটা জটিল সেই ক্ষেত্রে তাদেরকে শুয়ে খাওয়ানো যাবে না, বসায় খাওয়াতে হবে এবং খাওয়ানোর পরে 20-15-20 মিনিট কমপক্ষে বসিয়ে রাখতে হবে, এটা নিশ্চিত হতে হবে। এবং যাদের স্ট্রোকের পরে আমরা দেখেছি অনেককে এনজি টিউব দিয়ে দিই, নাকে নল দিই, তাদেরকে ওই অবস্থায় শোয়ে খাওয়া যাবে না, বসিয়ে খাওয়া। দেখা যায় স্ট্রোক পরবর্তী আমরা ঢাকা মেডিকেল অনেক স্ট্রোক পেশেন্ট ভর্তি হয়, স্ট্রোকে যত বেশি মারা যায় তার চেয়ে বেশি মারা যায় এই অ্যাসপাইরেশন নিউমোনিয়ার জন্য। খুবই দুঃখজনক, সেটা থেকে আমাদের সতর্ক হতে হবে। আমাদের একটু সচেতন হলে, সতর্ক হলে কিন্তু এটা অ্যাভয়েড করা যায়, তাই না? দর্শক, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, যাবার আগে আমরা আরেক কয়েকটি জটিল সমস্যা নিয়ে আলাপ করি। তার মধ্যে একটা হচ্ছে কাশির সমস্যা ফুসফুসে না হয়ে হার্টের কারণেও হতে পারে, হৃৎপিণ্ডের কারণেও হতে পারে। একটা বলেছেন বাতজ্বর জনিত যদি ভালভ নষ্ট হয়ে যায় সে কারণ। আরেকটা আপনার কাছে জানা, যদি লাংস হার্টের কারণে যদি কখনো লাংসে পানি চলে আসে, হ্যাঁ, হার্ট ফেলিওর হলে সেক্ষেত্রেও কাশি হতে পারে। আরেকটা হচ্ছে যে এটা খুবই জানা দরকার সবাই, কিছু ওষুধ আছে যেটার কারণে কাশি হতে পারে। যেমন প্রেশার ওষুধ আমরা খাই, এসি ইনহিবিটর নামে একটা ওষুধ আছে, রেমোপ্রিল জাতীয়, এটা খেলে হতে পারে, অ্যাসপিরিন খেলে হতে পারে, ব্যথার ওষুধ খেলে কারো কারো এই কাশি হতে পারে। কাজে ওষুধ কাশি হচ্ছে, কাশি কমছে না, কোনো অসুখ খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা কি ওষুধের কারণে কিনা সেটাও ভেবে দেখা দরকার। দর্শক, আমরা তো অনেক শারীরিক অসুখ নিয়ে আলাপ করলাম, কখনো কখনো সাইকোজেনিক কারণে, মানসিক কারণেও কিন্তু কাশির উদ্রেক হতে পারে, একটু বলবেন? মানসিক কারণে কাশি হতে পারে, তো তার চেয়ে বেশি শ্বাসকষ্ট হয় মানসিক কারণে। জি, ইয়াং বয়সে কিছু রোগী আছে, তা এটাকে ঠিক ইচ্ছাকৃত বলা যাবে না। সোমাটোফর্ম ডিসঅর্ডার দেখা যায় রোগীর মানসিক চাপ, এটা এক্সপ্রেশন ক্যাপাসিটি কম থাকার কারণে, একটা জটিলতার কারণে এটা স্বাভাবিকভাবে প্রকাশ পায়। এটা কাশি, ক্রমাগত কাশির মাধ্যমে হতে পারে, এক ধরনের শ্বাসকষ্ট হতে পারে, খিঁচুনি সহ অনেক ভাবে এটা প্রকাশ পায়। আবার এমনও তো হতে পারে যে মানসিক স্ট্রেসের কারণে শারীরিক কাশি বেড়ে যেতে পারে, যেমন অ্যাজমা একটা রোগ, এখানে স্ট্রেসের ইমোশনের কিছু ভূমিকা আছে। কোন ইমোশন বা স্ট্রেস, টেনশন বেশি থাকবে, সেখানে ওই কাশিটা বেড়ে যেতে পারে। ওটা রোগের কারণ না, মানে এটা একটা তবে মানে আপনি সাইকোজেনিক কাশি যেটা বললেন সেটা আছে, তবে সেটা বলার আগে অন্য যে কারণগুলো আছে সেটাকে সব বাদ দিয়ে তারপর বলতে হবে। অবশ্যই অবশ্যই। দর্শক, কাশি হলে আমাদের একটা প্রবণতা হচ্ছে কফ সিরাপ খাওয়া। কফ সিরাপ দোকানে যাই, ডাক্তার তো যাবো না আমরা, ওষুধের দোকানে গিয়ে কফ সিরাপ নিয়ে তারপর সেই কফ সিরাপ খাই। কখনো কখনো কাশি থেমে যায়, কখনো থামে না। কফ সিরাপ সম্পর্কে চিকিৎসকরা কিন্তু ভিন্ন কথা বলছেন। আচ্ছা, কফ সিরাপের কথা মানে আমি প্রথম বলেছি, আমরা কাশি কিন্তু একটা আমাদের উপকারী একটা রিফ্লেক্স ডিফেন্স। তো আমাদের দেখতে হবে যে কাশিটা আমাকে উপকার করছে না অপকার করছে, এবং এটা দীর্ঘমেয়াদী কোনো কারণ আছে কিনা। যদি দীর্ঘমেয়াদী কারণ থাকে, সেই কারণে চিকিৎসা করলে কাশি ভালো হয়ে যাবে। অনেক সময় স্বল্পমেয়াদী, রোগীর কোনো ক্ষতি হবে না, কাজটা তার এমন যে তার কষ্ট দিচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কখনো কফ সাপ্রেস ব্যবহার করি। যেমন একটি অপারেশন হয়েছে, তার ওরকম কিছু ইরিটেশনের জন্য কাশি হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কখনো কখনো ঢালাওভাবে ব্যবহার করি। একেবারে না, একেবারে ঠিক না। আপনি কারণ দেখে বুঝে এবং অবস্থার পরিপ্রেক্ষিতে আপনি কখনো সবার জন্য, এটা সবার জন্যই তাই। এতে মূল রোগটা চাপা পড়তে পারে আর অনেক সময় ডিপেন্ডেন্স ক্রিয়েট করে। কিছু কফ সিরাপের মধ্যে এমন কিছু ওষুধ আছে যেগুলো ডিপেন্ডেন্স ক্রিয়েট করে, দীর্ঘমেয়াদী আসক্তি ভাব তৈরি করতে। আচ্ছা, বাচ্চাদের মধু খেতে বলা হয় আজকাল কাশির নিরাময়ের জন্য, এটা কি আপনারা কিছু মতামত? এটা কিছু সুদিং ইফেক্ট আছে, সুদিং ইফেক্ট আছে। আচ্ছা দর্শক, আরেকটি ব্যাপার হচ্ছে কাশি হলেই তার সাথে যদি আবার একটু কফ চলে আসে, তাহলে আর কথা তো নেই, আমরা দেখা যায় অ্যান্টিবায়োটিক খেতে চাই আমরা খুব বেশি। না, এটা একেবারেই অ্যান্টিবায়োটিক ডাক্তারের পরামর্শ ছাড়া উচিত না। কারণ হচ্ছে আমরা প্রথমেই বলেছি যে যেই কারণে কাশিগুলো হয় সবচেয়ে কমন হচ্ছে কমন কোল্ড, এটা বড় একটা কারণ, অ্যাজমা একটা কারণ। এই দুইটা কিন্তু অ্যান্টিবায়োটিক কোনো ভূমিকাই নেই, এবং কমন কোল্ড তো এমনি সেরে যাবে, তো এর জন্য অ্যান্টিবায়োটিক প্রয়োজন হয়। যদি কফ হলুদ হয়ে যায়, জ্বর হয় এবং তার সংক্রমণ হয়, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রয়োজন। এটা ছাড়া সাধারণত কাশির জন্য
অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই। আচ্ছা, শ্বাসের কি কোনো ব্যায়াম আছে যেটা করলে আমাদের শ্বাসনালীটা ভালো থাকবে, কাশি আমরা অ্যাভয়েড করতে পারি? কিছু রোগ আছে যারা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট বা কাশি রোগে ভোগেন, তাদের জন্য রেসপিরেটরি ফিজিওথেরাপির একটা ভালো ভূমিকা আছে। লাইক ব্রঙ্কাইটিস, অনেক সময় পোস্ট অপারেটিভ কিছু কন্ডিশন আছে যেগুলো অপারেশনের পরে দেওয়া হয়। এক্ষেত্রে কিছু ব্যায়াম, এটা সুনির্দিষ্ট কিছু ব্যায়াম আছে শ্বাসনালীর ব্যায়াম, সেগুলো করলে সিপিডির জন্য উপকার হতে পারে। আচ্ছা দর্শক, আমরা একটা কথা প্রায়শই আমাদের চিকিৎসকরা বলে থাকেন এবং আমরা মনে করি এটা সবাইকে জানানো উচিত, সেটি হচ্ছে কফ এটিকেট। এটা মেনটেন করা খুবই জরুরি। এটা নিজের জন্য যেমন জরুরি, পাশাপাশি আশেপাশের মানুষের জন্য জরুরি। বিস্তারিত শুনুন ডক্টর দেলোয়ারের কাছ থেকে। আচ্ছা, কফের মাধ্যমে কিছু কিছু রোগ জীবাণু ছড়ায়, কারণ কফের সাথে কিন্তু প্রায় কয়েক লক্ষ ক্ষুদ্র কণিকা বের হয়, কিন্তু এটা আমাদের পরিবেশে থেকে যায়। এবং বিশেষ করে যারা যদি যক্ষা থাকে, এটা বেশি গুরুত্বপূর্ণ, যে কাশি আছে এবং যক্ষা আছে, যক্ষা রোগী, তার কাশির সাথে জীবাণু বেরোতে পারে এবং এটা যদি কারো শরীরে তারও যক্ষা হতে পারে। সেই জন্য আমাদের করতে হবে কি, কাফটা কাশি যখন হবে আমাদের মুখে রুমাল দিয়ে মুখটা একদিকে ঘুরিয়ে ব্যাক পাশ করে বা টিস্যু দিয়ে এটা কাশিটা দিতে হবে, যাতে এই ড্রপলেট গুলা পরিবেশে না ছড়ায়। আচ্ছা, এটা তো একটা হচ্ছে কি রোগ ছড়ায়, আর একটা হচ্ছে পাবলিক নিউসেন্স। হ্যাঁ, নিউসেন্স, তাই না? অনেকে আছেন আবার যেখানে সেখানে কফ ফেলছেন, না সেটা উচিত না। সেখানে ওই যদি কফের যক্ষা জীবাণু থাকে সেটা সতেজ থাকবে এবং সেখান থেকে ছড়াতে পারে। বাতাস পেলে সেগুলো জীবিত থাকে। এই জন্য যেখানে সেখানে কফ ফেলা এবং দাদাকে যেটা বলতেন একটা টিস্যু বা রুমাল না থাকলে নিজের পক্ষে মনে করে তাকে নিজের হাত দিয়ে হলেও সেটা একটা কমন প্লেসে হলেও সেটা ঠেকানো উচিত। কারণ অনেকগুলো ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট থাকতে পারে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা এটার মাধ্যমে ক্ষতিগ্রস্ত। আচ্ছা, আমরা এত কিছু শুনলাম, আমরা একটু জানতে চাই আপনাদের কাছ থেকে যে কাশি হলে আপনারা কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা দেন বা কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে? কাশি পরীক্ষা প্রথম হলো ইতিহাসটা নিতে হয়, কদিনের কাশি আছে, তার অপসর্গ কি আছে। যদি এটা স্মোকার হয়, কোনো ড্রাগের হিস্ট্রি থাকে, লাংস নর্মাল আছে, সেক্ষেত্রে কোনো পরীক্ষা করার দরকার নেই, ড্রাগ পরীক্ষা করার দরকার নেই, ওষুধটা বন্ধ করে দেন। আর যদি তার অ্যালার্জিক সমস্যা থাকে, সেই ক্ষেত্রে অ্যালার্জিক আমরা কোনো পরীক্ষাই দিই না, জাস্ট সিমটোমেটিক চিকিৎসা, যে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ, প্যারাসিটামল জাতীয় ওষুধ এবং পানি বেশি খাওয়া, গরম পানি বলে দিই। কিন্তু কারো দীর্ঘমেয়াদী কাশি হয় এবং অন্য উপসর্গগুলো থাকে, সেই ক্ষেত্রে যদি অ্যাজমা হয়, অ্যাজমার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, সিপিডি হয়, সিপিডির জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, লাং অ্যাবসেস হলে, নিউমোনিয়া হলে, এটা ডিপেন্ড করবে একটা হিস্ট্রি এবং ফিজিক্যাল ফাইন্ডিং, আমরা কোন ধরনের পরীক্ষা তাই করব। আচ্ছা, তার মানে ঢালাওভাবে কমন পরীক্ষা করানো হয় যেগুলো বললেন, যে দীর্ঘমেয়াদী হলে অনেক সময় একটা কমপ্লিট ব্লাড কাউন্ট, একটা বুকের এক্সরে, এগুলো একেবারে, অথবা একটা কফের পরীক্ষা, এটা কমন পর্যায়ে রাখতে হবে। তারপরে যেগুলো করবে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার দেখে তারা তো সিটি স্ক্যান করে না, এটা পুরো ভিন্নতর জিনিস। আচ্ছা জি, আপনারা অনেক কথা বলেছেন কাশি সম্পর্কে। দর্শক, সামান্য একটা কাশি, তা নিয়ে যে কত কথা হতে পারে সেটা বোঝা যায় যখন আমরা বিশেষজ্ঞ চিকিৎসকদের মুখ থেকে শুনি, এবং বোঝা গেল যে কাশি সামান্য অসুখ বিসুখী হতে পারে, আবার অনেক ক্ষেত্রে এই কাশি বড় বড় অসুখের লক্ষণ হিসাবেও কিন্তু প্রকাশ পেতে পারে। তাই বলে ভয় পাওয়া চলবে না। আপনাদের যেটা করতে হবে, সতর্ক হতে হবে, সচেতন হতে হবে। সামান্য কাশির যেমন যত্ন নিতে হবে, দীর্ঘমেয়াদী কাশিকে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে, যাতে করে এইটুকু নিশ্চিত হওয়া যায় অন্তত যে আমি সুস্থ আছি। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী পর্বে। আজ সবাইকে ধন্যবাদ।